দেখুন আয়নাঘরের ভয়ঙ্কর আরও একটি নতুন ভিডিও। একে একে বেরিয়ে আসছে আয়নাঘরের ভয়ঙ্কর সব ভিডিও ফুটেজ। শুধু একটি দুটি নয়, বরং অসংখ্য মানুষ এখনও আয়নাঘরে বন্দী, যাদের প্রত্যেক দিন কাটছে কষ্ট এবং যন্ত্রণায়। তবে এখনও কারা কারা বন্দী এক ভাইয়ের মুখে। আর এই ঘরে নাকি নিরীহ মানুষদেরকে নিয়ে এসে বন্দি করে জুলুম ও অত্যাচার করে মেরে ফেলা হতো। এমনকি এই ঘর থেকে বেরিয়ে আসছে একে একে অসংখ্য মৃত মানুষের কঙ্কাল। আর এই সব ভয়ঙ্কর কার্যক্রমের সেই আয়নাঘরে এমন ভয়ঙ্কর কার্যক্রম হতো। আর এই সব কার্যক্রম পরিচালনা করত ডিবি হারুন, যে কিনা নিজের মুখেই স্বীকার করেছে। যদি আপনি এই আয়নাঘরের ভেতরের দৃশ্য একবার দেখেন, তাহলে নিজেকে আয়নাঘরের ভেতর থেকে যারা ফিরে এসেছে তাদের মুখ থেকে ভয়ঙ্কর লোমহর্ষকর বর্ণনা শুনলে আপনি নিজেকেও সামলাতে পারবেন না। শুনুন তাহলে এই আয়নাঘরের ভেতরে এক ভাই নিজের মুখ থেকে তার ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। খেলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? তারা আমাকে কোনো খাবার দেয় নাই, পানিতে কালো কালো মরিচা মিশিয়ে রাখতো। তখন যখন থেকে শুরু হয় আমাদের ঘেরাও করে রেখে, সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে ইয়ে করছে। তাদের ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল। এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিল সেখান থেকে। আমি আসলে তাদের মোটিভটা তখনই খুব বাজেভাবে বকতে বকতে আর মারতে মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস গালি দিয়ে, তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? শুরু থেকে বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল। আমার এই হাতটা ভাঙা ছিল, আমি ঝুলিয়ে রাখতাম। প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম, ঝুলিয়ে রাখতাম। এই হাতে না মেরে এদিকে ঘুষি মারতের সব ধারণা আমার নাশাত করে দেয় তারা। যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের নিচতলা আমি পৌঁছাই, তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। আমার শরীরে কোনো কাপড় রাখিনি তারা, একেবারে সব কাপড় খুলে ফেলে। তারপর যখন তাদের ডিসি আসে, আমি এটা বুঝলাম এভাবে, কয়েকজন বলতে তখন থেকে অত্যাচার শুরু, মাটিতে পড়ে যায় আর কি। মাটি বলতে নিচে ফ্লোরে। তো দুই পাশে আমাকে এই হাত তো সোজা করতে পারছিল না, এই হাতে এভাবে রেখে বেলুন দিয়ে বলে, ঠিক ওইভাবে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল, লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে। আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম। আমার একইভাবে বেলুনের মতো রুটি যেভাবে বলে এভাবে বলছিল। যখন তারা এটা পারছিল না, তখন শেষ পর্যন্ত তুই ছাত্রদল করিস। আমার এই হাতটা লম্বা করে তারা ধরে লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে, তুই শিবির করিস, না তুই ছাত্রদল করিস। তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার। এমন আমি তাদেরকে বুঝিয়ে শেষ করতে পারতেছিলাম না। এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসিসি কর্পোরাল। আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম। ইএক্স হঠাৎ করে বলে উঠছে যে তার শরীর অনেক শক্ত, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। তখন আরো মারতে থাকে একদম, তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে, এবং বলছিল বারবার যে তোর হাতটা আমি ভেঙে দেবো। এক হাত ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেবো। পুলিশদের খুব বেশি মারা হয়েছিল। তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ খোলা ছিল, কিন্তু কাপড় চোপড় তখনও পরায়নি। 2 হাতে হ্যান্ডকাপ লাগানো হয় এবং হাঁটুর উপরে বসানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা বারবার সে আমার দিকে তেড়ে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে, এবং খুব খারাপ খারাপ গালি দিয়ে, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না। পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব। সে মাঝখানে বলেছিল যে আমরা 10 লাখ সৈন্য বাংলাদেশে আছি, 10 লাখ যদি একসাথে বুলেট ছুরি তাহলে 10 লাখ বুলেট ছুড়বে, তোরা শিক্ষার্থী কয়জন? এই কথাটা বলেছিল। তারা আমাকে, অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম, সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে। আমার হাঁটুগুলোতে এমন ভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না। তারা আমাকে কোনো খাবার দেয় নাই। আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে কোনো পানি দেয়নি। তাদের কার্যালয় থেকে ডিবির গারদেই নিয়ে গিয়েছে। পানির পিপাসা আমার এত বেশি পেয়েছিল, কারণ ওই দিন শুক্রবার ছিল আর সকালবেলা আমাদের রান্নাও হয়নি, আমরা খাবার দাবার করতে পারিনি ঝামেলার কারণে। তাদের টর্চার, আরেকে হচ্ছে পেটে ক্ষুধা, আরেকে হচ্ছে পানির তৃষ্ণা। সবকিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে
এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার, বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে। তখন ডিবির গারদে আমাকে রাত 2:30টার দিকে আমাকে উঠিয়ে নেওয়া হয় ডিবির গারদ থেকে, এবং এটা বলে দেওয়া হয়েছিল যে তোদের ক্রস ফায়ার দেওয়া হবে। এখন আমাদেরকে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। মোটামুটি তারা গান লোড করতে করতে বলছিল যে আজকে শেষ, তোরা যা দোয়া করার তা দোয়া চেয়ে নে, আজকে তোদের জীবন শেষ। তখন আসলে আর অন্য কিছু ভাবছিলাম না, তখন আসলে দোয়াই পাঠ করছিলাম, দোয়া করছিলাম যাতে বাবা মা ভালো থাকে। গাড়িতে উঠানো হয়, খুলনা পার্কে যে শিশু পার্কটা ছিল সেখানে নিয়ে আমাদেরকে 4 জনকে নামানো হয়। আমার হাতে এক ব্যাগ ককটেল, আর আমার পাশে যিনি ছিলেন তার হাতে 8টা পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং ওইখানকার ফুলের দোকানদার 2 জনকে নিয়ে তারা তাদের থেকে সাক্ষ্য প্রমাণ নেয়। আমাদের হাতে হ্যান্ডকাপি ছিল তখন। তো সেখানে তারা বেশ কয়েকটা ফায়ারও করে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা হয়। তারপর দিন যখন আদালতে উঠাবে, আমার 2 হাত ভাঙা ছিল তখন। আমি তাদেরকে কেঁদে কেঁদে তখন কনস্টেবল বেলাল এসে বলতেছে যে তুই যদি দেখার যে তোর হাত ব্যথা, তাহলে তোকে আর পাঠানো হবে না, তোকে এখানেই রেখে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, পাশের কয়েকজন আমাকে বলছিল, দেবীর গাঁওতে যারা ছিল, যে তুমি যদি এভাবে ব্যথায় কাতরাও তাহলে তোমাকে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নিয়ে যাবে, আর তোমার জীবনের একটা হুমকি থাকবে। তখন তাকে বললাম যে না, আমি ভালো আছি, সুস্থ, আমাকে নিয়ে যাও। আমি তখন আমার 2 হাত, আমার যে এই হাত যেটাতে ঝুলিয়ে রেখেছিলাম, 2 হাত ওইটাতে এভাবে ঝুলিয়ে রাখতাম। তারা এখানে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সম্ভবত তারা এখানে আমাকে ইনজেকশন দিয়েছে, কারণ আমার চোখ বাঁধা ছিল, আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে। পরবর্তীতে ডিবির কারণে আমার সাথে যারা ছিল, সম্ভবত তোমাকে কোনো একটা কিছু তারা করেছে ইনজেকশনটা যখন দিয়েছে তখন প্রায় 2 মিনিট আমার শরীরটা কেঁপেছে। ইনজেকশনটা কখন দিয়েছে? যখন আমার অন্ডকোষে তারা আঘাত করছিল, তার 10 থেকে 12 মিনিট পরে, যখন আমার পিছনের পাশটা তারা রুটির মতো বলছিল, তখন হচ্ছে কেঁপেছে। প্রায় আধা ঘন্টা যাবত পুরো শরীর মারাত্মকভাবে ব্যথা করেছে। দিন শেষে মরতে মরতে বেঁচেছি। অনেকবারই ভেবেছিলাম যে মরে যাচ্ছি শেষ। আদালতে উঠানোর পরে আদালতে আমার অ্যাডভোকেটকে বলেছিলাম যে এসব কিছু করেছে। অ্যাডভোকেট জাজকে বলেছিল, তারপরেও সে হয়তো তার উপর থেকে তাকে আবার এসেছি, সেখানে যদিও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করেনি। আমার মোবাইলটা, তারা আমার মোবাইলটা মেরে দিয়েছে, এবং সেই দায়া তারা আমার উপর চাপিয়েছে। তারা বলছিল যে তোর মোবাইল তুই ফেলে দিয়েছিস, কোথায় ফেলেছিস, এই বলে আমাকে মেরেছিল। ঘাড়ে ছিল, সেই নেক ব্যান্ডটা নিয়ে একজনের ডেস্কে রেখেছে, আমার মানিব্যাগ নিয়ে আরেকজনের ডেস্কে আরেকজনে রেখেছে। কিছু টাকা ছিল, বেশি না, কিন্তু তারা যে এমন হাইজ্যাকার হতে পারে। একজন আমাকে জিজ্ঞাসাবাদের সময় জমা তালিকা লিখছিল, তখন বলছিল যে তোর থেকে কি কি নেওয়া হয়েছে। তো সে ইনভেস্টিগেটিভ অফিসার আর কি, আমার সে জিজ্ঞেস করছে। তখন আমি বলছিলাম আর কি, আমার মোবাইল ছিল, আমার মানিব্যাগ ছিল, আর নেক ব্যান্ডটা ছিল। তো সে বললো যে তোর কাছ থেকে তো আমরা কিছুই পাইনি। আর আমি আসলে কিছু বলছিলাম না, কারণ এরা যা বলে তাই আমাকে মেনে নিতে হবে, অলরেডি বুঝেই গেছে। তো আমি চুপচাপ। তো সে আমার চেহারা দেখে সে চিল্লান দিয়ে বলছিল যে এই কে, তার কোনো কিছু নিয়েছিস কিনা। তখন একজন তার ডেস্ক থেকে মানে বের করছিল আর কি, বেশ কয়েকবার বলার নিশ্চিত আর কি, তাদের মধ্যেই কেউ আমার মোবাইলটা মেরে দিয়েছে। দেশের একটা ডিটেকটিভ ব্রাঞ্চ, মানে সবার আস্থার জায়গার হওয়ার কথা ছিল। আমি একজন শিক্ষার্থী, একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, সেখান থেকে নিয়ে গিয়ে আমার হাতে বোমা দিয়ে আমাকে রিকভারি দিবে, আমার আর মোটেও কোনো আস্থা নেই। পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস এমনিতেই উঠে যায়নি। যদিও এই আয়নাঘর পরিচালনা হতো শেখ হাসিনার নির্দেশেই, কিন্তু শেখ হাসিনা স্বয়ং এর তত্ত্বাবধান করতো না, বরং তত্ত্বাবধান করতো ডিবি হারুন, জিয়াউর হাসান সহ আরও অনেকেই। যারা এই আয়নাঘরে যারা নিজেদের জীবন অতিবাহিত করেছে, তাদের অবস্থা হয়েছে অত্যন্ত করুণ। কেননা এই আয়নাঘরে শুধু তারা মানসিক শারীরিক নির্যাতন করা হতো, আর সেই নির্যাতন এতটাই তীব্র ছিল যে একটি মানুষ কখনোই সহ্য করার মতো নয়। ঠিকঠাক মতো খাবার দেওয়া হতো না, খাবার দিলেও পান করার জন্য পানি দিত না, বাধ্য হয়ে সেখানকার বন্দীরা নিজেদের মূত্র পান করত। এই ভাইয়ের মতো আরও অসংখ্য মানুষ আয়নাঘরে এখনও বন্দী রয়েছে। তাদের পরিণতি কীরূপ ভয়াবহ হতে পারে তা একবার আন্দাজ করুন। তাই তো